ফিজিক্সের এই পড়ার ধাপটা বেশ কয়েকটি ধাপ জুড়ে কিন্তু হয়েছে। প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপর ইউরোপীয় যুগ, তারপরে তোমার আরবদের যে সময় যে যুগগুলো গেল, এই সমস্ত অপশন মধ্যবর্তী এমন কিছু বছর গেছে যেখানে কোনো আবিষ্কারই কিন্তু হয়নি দীর্ঘদিন। এটি সবকিছু স্থবির ছিল। এটাকে বলা হয় বন্ধ্যাকাল বিজ্ঞানের জন্য, মানে কোনো কিছু এই সময় আসেনি। তার পরবর্তীতে তোমার বিজ্ঞানী নিউটন যখন আসলো নিউটনীয় ফিজিক্স নিয়ে, তখন ফিজিক্সের একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আসে। পরবর্তীতে এই যুগের সবচেয়ে বড় বিজ্ঞানী যাকে আমরা মানি সেটি হলো বিজ্ঞানী আইনস্টাইন। তার আপেক্ষিকতার যে টপিকস, এটি ফিজিক্সের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্ব থেকে শুরু করে এগুলোকে আরো বেশি উন্নত অবস্থানে নিয়ে গেছে। এবং বর্তমানে ফিজিক্সের যে সবচেয়ে রানিং যে শাখাগুলো আছে তার মধ্যে ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, যেটা আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে ধরবো, আর আরেকটি আছে হলো তোমার নিউক্লিয়ার ফিজিক্স। সেগুলো কিন্তু অত্যাধুনিক এবং মানে গবেষণামূলক কাজ চলছে। ফিজিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা আছে অ্যাস্ট্রোফিজিক্স, যেটা জ্যোতির্বিজ্ঞান, যেটাতে মহাকাশ নিয়ে গবেষণা চলছে। তো সুতরাং ফিজিক্সটা কিন্তু নানা দিক থেকেই সমৃদ্ধ হয়ে আজকে আধুনিক অবস্থানে চলে আসছে। এই আধুনিক অবস্থানে আসা নিয়ে কিন্তু এখানে অনেকগুলো টপিকসের উপর কথা বলা আছে। এখানে ফার্স্ট অফ অল তোমার যেটা দেওয়া আছে সেটি হলো জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। এই বিষয়টি আসলে কি? তো জড় প্রসঙ্গ কাঠামো, এটা মানে হলো আমরা তো জড়তা বলতে একটি জিনিস বুঝি যে যে জিনিস যেমন আছে ঠিক তেমনই থাকার ধর্মটাই হলো জড়তা। তো এক ধরনের জড়তা আছে যে স্থির হয়ে থাকা, আর এক ধরনের জড়তা কি নাই যে একই গতিতে চলতেই থাকে। আমরা গতি জড়তার সংজ্ঞায় কি করছি, যে গতিশীল বস্তু একটা নির্দিষ্ট গতিতে সরল পথে চলতেই থাকে, এটি থামে না। কথা বুঝছো কি? এই যে চলতেই থাকে, এই যে থামে না, সেটি কিন্তু হলো গতি জড়তা। এখানকার যে জড় প্রসঙ্গ কাঠামো বলছে, এটা গতি জড়তার সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে দুইটি তোমাকে কাঠামো দেখানো হচ্ছে। এই কাঠামো দুটের এখানে কিন্তু গতি জড়তায় আছে, কারণ এরা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। এখানে এই কথাটা লেখা আছে। আমি মূল লাইনটা একটু তোমাকে মার্ক করে দিচ্ছি, যদিও সেটা কালারিং করাও আছে। এই যে লেখা আছে যে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, এটা মানেই হলো যে দুইজনই গতিশীল, কিন্তু দুইজনের সাপেক্ষে কিন্তু একটা স্থির কাঠামোই আছে। এই ধরনের কাঠামোর নাম হলো জড় প্রসঙ্গ কাঠামো। এখন যদি মনে করো যে এরা যদি গতিশীল না হয়, যেমন তুমি তোমার পাশে টেবিলে বসে পড়াশোনা করছো, তোমার পাশে তোমার বোন বসে পড়াশোনা করছে, আমি যদি বলি এরাও তোমরা দুইজনই পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল আছো, এখন তুমি হয়তো বলবা স্যার এটা আবার কেমন কথা, কোথায় আমি ধ্রুব বেগে গতিশীল আছি? আমি তো দিব্যি বসে আছি না স্যার, শুয়ে আছি, এখন আমি তো গতিশীল নাই। আসলে গতিশীল আছো, কারণ তোমাকে নিয়ে পৃথিবী কি বসে আছে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবী নিজের অক্ষে ঘুরছে। সুতরাং তোমাকে নিয়ে ঘুরছে, তোমার আপুকে নিয়ে ঘুরছে, তোমার ঘরবাড়িকে নিয়ে ঘুরছে। আমি কি বলতে পারি না এখানে যে প্রসঙ্গ কাঠামোগুলো আছে এরা পরস্পরের সাপেক্ষে মানে ধ্রুব বেগে গতিশীল? আমার কথা এখন বুঝতে পারছো কি? জি। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এই যে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল ব্যাপারটা বুঝলে, আর আমি ব্যবহারিক লাইফের জন্য বলবো যে দুইজন যদি রিক্সা চালিয়ে যায়, দুইজন একই গতিতে যাচ্ছে গল্প করতে করতে, এটা হতে পারে, বা সাইকেল চালিয়ে যায়, বন্ধুরা যায় সাধারণত, দেখবে যে পুরো রাস্তা দখল করে যাচ্ছে আর কি, রাস্তার মধ্যে আর গাড়ি যাওয়ার সুযোগ নেই। তো যাই হোক,
আমাদের না আসলে জি স্যার। ছোটদের এই সাইক্লিংটা ভালোই, খারাপ না। তা আমি নিজেও আমি কিন্তু সাইকেল চালে স্কুলে গেছি, স্কুল থেকে আসছি, ইভেন আমি বগুড়াতেও সাইকেল চালাইছি। সাইকেল একটা মুক্ত যানবাহন, যখন খুশি সেখানে যাওয়া যায়। আচ্ছা, এখন আসো যে অজড় প্রসঙ্গ কাঠামো তাহলে কি হবে? অজড় প্রসঙ্গ কাঠামো হবে এই সিস্টেমটা যেখানে মানা হবে না, অর্থাৎ সেটি পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল হবে না, এবং এখানকার যে ক্রাইটেরিয়া বা শর্তগুলো দেওয়া আছে সেটিও তারা মানবে না। সেগুলো হবে অজড় প্রসঙ্গ কাঠামো। এদের লেখাও আছে এখানে, যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতির সূত্রগুলো প্রযোজ্য নয় সেগুলোকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। আমার মনে হয় এটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে, নিউটনের যেহেতু গতিসূত্র কথাটা আসলো। তা আমি এই জড় প্রসঙ্গ কাঠামোতে আমি এই সূত্রটা একটু লিখে দিচ্ছি। যেমন ধরো আমি যদি ওপরেরটাতে লিখি এফ সমান এম এ, এফ সমান কি এম এ, আর ওইটাই আবার নিচে আসে লিখলাম এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এম এ ড্যাশ, কারণ এম তো ধ্রুবক, তাহলে দুটোর সূত্র কি একই না? পরস্পরের জি সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল থাকলে এরকম একই রকম সূত্র দিয়ে এটিকে প্রকাশ করা যায়, কিন্তু গতিশীল না থাকলে কিন্তু এটি করা যায় না। আশা করি পার্থক্যটা বুঝতে পারছো। জি আচ্ছা, তাহলে এখানে কিন্তু সেই কথাটিই লেখা আছে যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে যদি গতিশীল না থাকে তাহলে কিন্তু এটি কখনোই নিউটনের ওই সূত্রগুলোকে একই রকম কাঠামোর মধ্যে কখনোই লেখা সম্ভব নয়। এই কথাটাই লেখা আছে এখানে। তা আশা করি এই লাইনটার মূল মর্মার্থটা তুমি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখানে জি এখন লেখা আছে জেনে রাখা ভালো। তো দেখা যাক কি জানে রাখা যাবে। এটা জেনে শুধু যদি তোমার কাছে রাখো তাহলে কিন্তু চলবে না, জেনে একটু আমাদের কাছেও বিলাতে হবে। ঘূর্ণনশীল কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয়। ঘূর্ণনশীল কাঠামো কেন জড় প্রসঙ্গ কাঠামো নয়? কারণ পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে সমস্ত প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র কে মানে অর্জন করে যায় সেগুলো কিন্তু এই কাঠামোর মধ্যে পড়বে। তো ঘূর্ণনশীল কাঠামোতে কি সমস্যা হয়? ঘূর্ণনশীল কাঠামোতে বস্তুর গতিবেগ হ্রাস বা বৃদ্ধি ঘটানোর জন্য মন্দন বা ত্বরণ সৃষ্টি হয়, বিধায় এগুলো সমবেগে চলে না। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। মানে তুমি চারদিকে যদি কোনো বস্তু ঘুরতে থাকে, কথা বুঝছো, তাহলে চারদিকে ঘুরতে থাকলে ওই বস্তুতে সবসময় ত্বরণ থাকে, এটা কি জানো? জি স্যার। কারণ হলো চারদিকে ঘূর্ণনশীল বস্তু, এটা আমি একটু মনে করে দিই তোমাকে, একটা পেজ শেয়ার করে দিচ্ছি। চারদিকে তুমি যদি এরকম মনে করো অবস্থায় রাখো, তো এখানে এটা যদি তোমার মনে করো সূর্যের চারদিকে ঘোরে, তো এই যে সূর্যের চারদিকে যে ঘুরতেছে প্রতিনিয়ত ধরো একই বেগে যাচ্ছে, বেগ একই, কিন্তু তার বেগের কিন্তু দুটো জিনিস আছে, একটা আছে মান আর একটা আছে হলো দিক। একটা আছে মান আর একটা কি আছে? দিক। দিক। মান এবং দিক উভয়ই কিন্তু এখানে আমাদের বিবেচনায় নিতে হবে। মান সবসময় একই থাকে কিন্তু প্রতিনিয়ত দিক পরিবর্তন হয় না। জি স্যার। তাহলে যেহেতু বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, বেগের যদি দিকের পরিবর্তন হয় তাহলে সেই বেগটা হয় অসম বেগ, আর অসম বেগের সাথে ত্বরণের সম্পর্ক থাকে। তো সুতরাং ওখানে ওই প্রসঙ্গ কাঠামোর একটা শর্ত দেওয়া হয়েছে। সেই শর্তটি হলো যে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। যেহেতু এখানে ত্বরণ থাকিছে সুতরাং ধ্রুব বেগে বা সমবেগে চলার কোনো প্রসঙ্গই আসে না। এই জন্য গতিশীল বস্তুতে কখনোই আমরা জড় প্রসঙ্গ কাঠামো হিসেবে ভাবতে পারবো না, মানে ঘূর্ণনশীল বস্তু, সরি গতিশীল না, ঘূর্ণনশীল বস্তু।
আচ্ছা, এখন আমরা দেখো মাইকেলসন মর্লির পরীক্ষা নিয়ে কথা। এই মাইকেলসন মর্লির পরীক্ষার উপরে কিছু কথা আছে, এটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। আসলে এই বিজ্ঞানীটা কেন আসলো, কি ঘটনা, কি অপশন, সেটি নিয়ে অবশ্যই কথা আছে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, উনি করছে কি আলোর বেগ নির্ণয় করছে। মাইকেলসন মর্লি কিভাবে বেগটা নির্ণয় করছে এটা না আমাদের বিবরণের দরকার নেই, এটা আগে আমরা এমনি ফিজিক্সে পড়ছি। এটা মানে বিবরণ তো পরীক্ষায় আসার প্রশ্নই আসে না। শুধু আমি তোমাকে মূল ঘটনাটা বলতেছি, যে দুই পাহাড়ের মাঝখানে এই যন্ত্রপাতিগুলো স্থাপন করে এক পাহাড় থেকে আলো ছাড়া হয়, আর অন্য পাহাড়ে গিয়ে ওই আলোটার রিফ্লেক্ট দেখে মাঝখানে যে দূরত্বটা আছে সেই দূরত্ব ধরে আমরা বেগটা বের করছি। এটা তো যে কোনো ব্যক্তি, তুমি যদি দৌড়াও, মনে করো তুমি 5 সেকেন্ডে দৌড়াইছো 500 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত হবে, তাহলে ভাগ করে বার করা যাবে না? আলোর ক্ষেত্রেও ঠিক সেটাই করা, দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব নিচে, আলো এক পাহাড় থেকে আর এক পাহাড়ে গেছে, ওখানে কত সময় ধরে গেল সেটি ক্যালকুলেশন করে তার ওই সময় দ্বারা ওই দূরত্বকে ভাগ করে বেগ বের করা হচ্ছে। কাজে এটা কোনো কঠিন কাজ না। এখানে মূল ব্যাপারটা কি, মূল ব্যাপারটা হলো যে আলো যে এখানে চলেছে, এখানে বলা হয়েছে যে আলো কোনো মাধ্যম ছাড়াই সে চলাচল করে, এটা বলা হয়েছে। কিন্তু বিজ্ঞানী মাইকেলসন মর্লি উনি মাধ্যমকে আছে মনে করে উনি পরীক্ষা করেছিলেন, কিন্তু পরীক্ষার ফলাফল মেলে না। আগে মনে করা হচ্ছিল যে আলো কোনো মাধ্যম ছাড়া চলতেই পারে না। এখন সেখানে মুশকিলটা হলো পৃথিবী এবং সূর্যের মাঝখানে কোটি কোটি কিলোমিটার জায়গা আছে যেখানে কোনো বাতাস নেই, কোনো বস্তু নেই, তাহলে সেখানে আলো কিভাবে আসে? আমি আবারও কথাটা রিপিট বলতেছি, আলো চলবে কোনো না কোনো মাধ্যমের মধ্য দিয়ে। কারণ তখন পর্যন্ত ভাবা হতো যে কোনো মাধ্যমের সাহায্য ছাড়া কোনো কিছুই চলে না, আলো কেন, কোনো কিছুই চলে না। তাহলে আলো নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যমের মধ্য দিয়ে আসে। এখন এখানে সে সমস্যাটা হলো যে পৃথিবী এবং সূর্যের মাঝখানে কোটি কোটি কিলোমিটার জায়গাতে কোনো প্রকার বাতাস নেই, কোনো বস্তু নেই। তখন বিজ্ঞানীরা একটা ধারণা করলেন। কি ধারণা করলেন? যে এই পৃথিবী এবং সূর্যের মাঝখানে যে কোটি কোটি কিলোমিটার জায়গা আছে, আমি কি এটা ছবি এঁকে দেখাবো তোমাকে? দেখান স্যার। আচ্ছা, এটা হলো, ধরো এই মাঝখানে সূর্য রেখে দিই, সূর্য একটু হলুদ টাইপ করে রেখে দিই এটা। এই যে সূর্য তো আসলে এত বড় না, এর চেয়ে অনেক বড়, কিন্তু অত বড় আঁকাবো কেমনে? আর এই না ছোট্ট ল্যাপটপের মধ্যে সূর্য এক পিটাই, কাজে ছোটখাটো একটা সূর্য দেই আর কি। জি স্যার। সত্যি সত্যি সূর্য দিলে তো ল্যাপটপই পুড়ে দেই। এখন তোমার এই সূর্য থেকে যখন আলোটা পৃথিবীতে আসতেছে, এই আসার মাঝখানে যে গ্যাপ জায়গা, আমি এই ফাঁকা জায়গার কথা বলতেছি, এই যে ফাঁকা জায়গাটা, এখানে কোনো প্রকার বাতাস নেই, কোটি কোটি কিলোমিটার দূরত্ব আছে। তো তখন বিজ্ঞানীরা মনে করতো যে এই ফাঁকা জায়গাতে ইথার নামক একটা বস্তু আছে, ইথার। এই শব্দটা শুনছো কখনো, ইথার? জি স্যার, শুনছি। আচ্ছা, ইথারের কথা তুমি শুনে থাকবে এরকম, এই যে বেতার তরঙ্গ, মোবাইল ফোনের কথা শুনতেছো বা এমনি রেডিওর কথা শুনছো, এগুলো হলো ইথারে ভেসে আসছে, এরকম কথা হয়তো শুনে থাকবে। আরেকটি শুনবা হলো জৈব যৌগের ইথার, ডাইমিথাইল ইথার। ইথার হলো জি জি, ওই যে হচ্ছে আমরা যে নাকে টানি যে ঠান্ডা জিনিস, ওটার মধ্যে তো ইথার থাকে না? মেনথল। ও আচ্ছা, জি। না না, ইনগ্রেডিয়েন্টস এ মনে হয় এরকমই কিছু একটা দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ইথারে তোমার এই ধরনের একটা মূলকই থাকে, যে অক্সিজেন দুই দিকে টান দেওয়া। যাই হোক, জৈব যৌগ যখন পড়বা তখন হয়তো জানবা এটা। এখন প্রশ্ন হলো যে ইথার, এই যে আমরা পড়ি তো ডাইমিথাইল ইথার, এটা হলো ডাইমিথাইল ইথারের সংকেত, আমি লিখে দিচ্ছি CH3, তারপরে O, তারপরে CH3। ডাইমিথাইল কেন বলা হচ্ছে? কারণ মিথাইল আছে দুটা, মিথাইল আছে দুটা।
কথা বুঝছো? মিথাইল আছে দুটা। তাহলে এই যে ইথার নামক যে বিষয়গুলো এখানে আছে, আমি যে ইথারের কথা বললাম, ইথার এখানে মাঝখানে আছে। এখন এই বিজ্ঞানী মাইকেলসন মর্লি উনি অত পরীক্ষা নিরীক্ষা করে শেষে বললেন এই ইথার নামক আসলে কিচ্ছু নাই। উনি যে শেষ লাইনটা বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা থিম, কারণ ইথারের একটা পরিচয় ছিল, বলা হচ্ছে ইথার এমন একটা জি বস্তু যেটার মধ্য দিয়ে আলো যাওয়ার সময় আলো বাধা পায় না, আলোর গতিবেগ হ্রাস পায় না, আলোর কিচ্ছু হয় না, কিন্তু বাস্তবে ইথার বলে কোনো কিছু কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি, এবং উনি এটা সর্বপ্রথম প্রমাণ করেন আমাদের কাছে। এই জন্য এই এই রিলেটিভিটি পড়তে গিয়ে আমরা জি স্যার। মাইকেলসন মর্লির নামটা কিন্তু পড়ে থাকি। আশা করি তুমি এখন বুঝতে পারছো যে মাইকেলসন মর্লি নিয়ে আমরা এখানে আসলে কি পড়লাম। ঠিক আছে, এখানে ওনার সম্পর্কে জি যত কিছুই লেখা থাক, মূল লাইন কিন্তু ওইটুকুই। হ্যাঁ, তা আমরা জি মনে জি হয় আমরা এই পরীক্ষার ফলাফল বিশ্লেষণে যাব। এই দেখো ফলাফল, ফলাফল বিশ্লেষণে যাব। এখানে লেখা আছে সিদ্ধান্ত সমূহ। ইতার বলতে মহাবিশ্বে কিচ্ছু নেই, আলোর বেগ একটি ধ্রুব রাশি, অর্থাৎ এটি পর্যবেক্ষকের উপর নির্ভরশীল না। এর অর্থ হচ্ছে আলো সবসময় একটা নির্দিষ্ট বেগে চলে। তারপরে গ্যালিলীয় রূপান্তর সঠিক না। এই যে দ্বিতীয় লাইনটার ব্যাখ্যা আমি সামনের দিন ইনশাল্লাহ করে দেবো। এই লাইনটা কিন্তু আচ্ছা খুবই স্যার, গুরুত্বপূর্ণ, ঠিক একটু আছে। একটু খেয়াল করো। লেখা আছে যে উৎস বা পর্যবেক্ষকের অথবা প্রসঙ্গ কাঠামোর উপর আলোর গতি নির্ভর করে না। এই লাইনটার একটা সুদূর প্রসারী ব্যাখ্যা আছে। সুতরাং কোড আনকোড এই লাইনটা তুমি মার্ক করে রাখো এবং সামনের দিন আমাকে ইনশাল্লাহ মনে করে দিও। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তো তুমি দেখো কালকে আচ্ছা যদি